সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা দক্ষিণ ভারতের একটা গুরুত্বপূর্ণ সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে বিভিন্ন বিষয় তোমাদেরকে বলবো। দিল্লির সুলতানি শাসনে তুগলক বংশের মোহাম্মদ বিন তুগলকের সময় তিনটে বড় বড় এরিয়া আলাদা হয়ে যায়। নিচে এখানে বিজয়নগর, এখানে বাহমনি, আর এই এরিয়াতে বাংলা। ফলে ওই সুলতানি শাসনে যেমন তুগলক, সৈয়দ, লোদি এইভাবে পরপর বংশগুলি চলছিল, তার সাথে প্যারালালে বিজয়নগর, বাহমনি আর বাংলার সুলতানি শাসন এগুলোও চলছিল। শেষমেশ মোগল সম্রাট আকবর এবং ফাইনালে ঔরঙ্গজেবের সময় গিয়ে এই সমস্ত এরিয়া মোগল সাম্রাজ্যের আন্ডারে চলে আসে। তো মোহাম্মদ বিন তুগলকের সময় থেকে আকবর, এই সময়ের ভেতর এই তিনটে সাম্রাজ্য সম্পর্কে কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানতে হয়। এগুলো আমাদের নলেজ গ্যাদারিং এর জন্য ইম্পর্টেন্ট আর এক্সাম পার্সপেক্টিভ থেকেও খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের লেকচারে আমরা বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কেই বলবো, আর ভিডিওর শেষে গিয়ে বিজয়নগর সাম্রাজ্য থেকে আসা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেনও দেখে নেব। কেউ যদি নোট তৈরি করতে চাও এটা দেখে লিখে নিতে পারো, অথবা ভিডিওর শেষে গিয়ে এর স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হরিহর এবং বুক্কা দুই ভাই ছিল। হরিহর ও বুক্কা এই দুই ভাই মিলে মোহাম্মদ বিন তুগলকের থেকে এইখানে ছোট্ট একটা এরিয়া আলাদা করে নেয়, যেটাকে বলা হয় বিজয়নগর। তবে এই বিজয়নগর এরিয়া আলাদা করে নেওয়ার আগে একটু ঘটনা আছে। এর আগে যখন তুগলক বংশ সম্পর্কে বলেছি তখন হয়তো খেয়াল থাকবে যে দক্ষিণ ভারত জেতার জন্য গিয়াসউদ্দিন তুগলক জুনা খানকে পাঠিয়েছিল, এবং সেই সময় তেলেঙ্গানা অর্থাৎ এই যে এই এরিয়াতে ছিল কাকতিয়া সাম্রাজ্য। এই এরিয়াটাকে বলা হতো ওয়ারাঙ্গল, আর এখানে বংশ ছিল কাকতীয় বংশ। এই কাকতীয় বংশ বা কাকতীয় সাম্রাজ্যে দুজন সেনাপতি ছিল, হরিহর আর বুক্কা। এরা দুই ভাই ছিল। এখন জুনা খান বা মোহাম্মদ বিন তুগলক যখন দক্ষিণ ভারত অভিযানে আসে তখন এই কাকতীয় সাম্রাজ্য এটা দখল করার পর হরিহর আর বুক্কাকে দিল্লি নিয়ে আসে এবং তাদেরকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে দেয়। আর হরিহর ও বুক্কা এদের দুজনকে দিল্লির যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীতে রেখে দেয়। এবার তারপর যখন জুনা খান বা মোহাম্মদ বিন তুগলক এই তুগলক বংশের সিংহাসনে বসেন তখন আবারও এই এরিয়া বিদ্রোহ করে। জুনা খান তো এই এরিয়া দখল করেছিল, মানে গিয়াসউদ্দিন তুগলক এই এরিয়া দখল করেছিল, কিন্তু এই এরিয়াতে ডাইরেক্ট শাসন করতো না। প্রত্যেক বছর এখান থেকে ট্যাক্স নিত বা কর নিত। প্রত্যেক বছর এখান থেকে কর নিত। যদি কোনো সাম্রাজ্য বা কোনো এরিয়া কোনো বছর কর না দিত তখন সেই রাজ্যের ওপর আবার আক্রমণ করতেন। সেই রকম মোহাম্মদ বিন তুগলক যখন সিংহাসনে বসেন তখনও কর তোলার জন্য এখানে লোক পাঠিয়েছিলেন, কিন্তু এই ওয়ারাঙ্গলের যে শাসকরা ছিল তারা সেই কর দিতে অস্বীকার করে। ফলে এই এরিয়া আবার দখলের জন্য ওই সেনাবাহিনীর ভেতরে ছিল হরিহর আর বুক্কা। হরিহর আর বুক্কাকে এই এরিয়াতে পাঠায়, কারণ মোহাম্মদ বিন তুগলক ভেবেছিলেন যে হরিহর আর বুক্কা যেহেতু এই এরিয়া থেকে এসেছিল, ফলে এই এরিয়াকে হারানো তাদের পক্ষে আরো বেশি সহজ হবে। সেই উদ্দেশ্যেই মোহাম্মদ বিন তুগলক হরিহর আর বুক্কাকে আবার দক্ষিণ ভারতে এই এরিয়া জেতার জন্য পাঠায়। কিন্তু এই এরিয়াতে যখন হরিহর আর বুক্কা আসে তখন এক ধর্মগুরুর সাথে তাদের দেখা হয়ে যায়। ধর্মগুরু ছিল বিদারণ্য। বিদারণ্যের সাথে হরিহর আর বুক্কার দর্শন হয়ে যায় এবং বিদারণ্য তাদের দুজনকে বিভিন্নভাবে বোঝায়, বুঝিয়ে আবারও তাদেরকে ইসলাম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করে দেয়। এবং তারপর ওই হরিহর আর বুক্কা এই তেলেঙ্গানা বা ওয়ারাঙ্গল এই এরিয়া আক্রমণ না করে এই এরিয়াটাকে পুরোপুরি স্বাধীন করে নেওয়ার চিন্তা ভাবনা করে। এবং 1336 খ্রিস্টাব্দে গিয়ে মোহাম্মদ বিন তুগলকের এরিয়া থেকে এই এরিয়াটাকে স্বাধীন রাজ্য বলে ঘোষণা করে নেয় বিজয়নগর রাজ্য। তাহলে কি বললাম, 1336 খ্রিস্টাব্দে হরিহর আর বুক্কা এই দুজন মিলে মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল থেকে নিজেদেরকে স্বাধীন রাজ্য বলে ঘোষণা করে নেয়। এখন এই যে বিজয়নগর সাম্রাজ্য এর এরিয়া কিন্তু তখন এত বড় ছিল না, তখন ছোট্ট একটা এরিয়াতে ছিল বিজয়নগর সাম্রাজ্য। এই যে এই এরিয়াতে ছোট্ট একটু এরিয়াতে ছিল বিজয়নগর সাম্রাজ্য। এর রাজধানী তৈরি করেছিল হাম্পিতে। এইটা হলো বিজয়নগর আর রাজধানী হাম্পি। এখন শুরুতেই খুব বেশি বড় সাম্রাজ্য তৈরি করতে পারেনি, কারণ সেই সময় এইখানে দুটি বড় বড় এরিয়া ছিল। এইখানে ছিল হোয়েসেল সাম্রাজ্য আর এখানে ছিল মাদুরাই সাম্রাজ্য। হোয়েসেল আর মাদুরাই, এই যে এই এরিয়াতে ছিল মাদুরাই, হোয়েসেল আর মাদুরাই। যদিও এই দুটো সাম্রাজ্যকে পরে গিয়ে বিজয়নগর তার নিজের আন্ডারে নিয়ে নেয়। তাহলে কি বললাম, 1336 সালে এখানে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো। তখন এখানে দুটো সাম্রাজ্য ছিল, হোয়েসেল আর মাদুরাই। পরবর্তীকালে 1346 খ্রিস্টাব্দে গিয়ে এই হোয়েসেলটাকে বিজয়নগর সাম্রাজ্য নিজের আন্ডারে নিয়ে নেয়, আর পরবর্তীকালে 1377 খ্রিস্টাব্দে গিয়ে এই মাদুরাই নিয়ে নেয়। কি বললাম, 1346-এ হোয়েসেল নিয়ে নেয়, 1377-এ গিয়ে মাদুরাই নিয়ে নেয়।
ফলে 1377-এ গিয়ে এই পুরো এরিয়া হয়ে যায় বিজয়নগর সাম্রাজ্যের এরিয়া। এই পুরো এরিয়া হয়ে যায় বিজয়নগর সাম্রাজ্যের এরিয়া। এবার এর ভিতরে কি কি আছে এক এক করে আসে। হরিহর আর বুক্কা এদের পিতার নাম ছিল ভবন সঙ্গম। হরিহর আর বুক্কার পিতার নাম ভবন সঙ্গম। পিতার নাম অনুসারে এখানে যে বংশের প্রতিষ্ঠা করে সেটা হলো সঙ্গম বংশ। ফলে এই বিজয়নগর সাম্রাজ্যে প্রথম বংশ আসে সঙ্গম বংশ, আর এর রাজধানী বানায় হাম্পি। এবার দিল্লির সুলতানের শাসনে যেরকম পরপর 5টা বংশ আসে, গোলাম, খলজি, তুগলক, সৈয়দ, লোদি, সেই রকমই এই বিজয়নগর সাম্রাজ্যেও পরপর 4টে বংশ আসে। সঙ্গম বংশ, শালুব বংশ, তুলুব বংশ আর আরবিডু বংশ। কি কি বললাম? সঙ্গম, শালুব, তুলুব, আরবিডু। সঙ্গম, শালুব, তুলুব, আরবিডু। সঙ্গম, শালুব, তুলুব, আরবিডু, এই 4টে বংশ পরপর আসে। এর ভেতর প্রথম বংশ হলো সঙ্গম বংশ। সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা হরিহর ও বুক্কা, কিন্তু প্রথম রাজা ছিল হরিহর। এই যে 4টে বংশের কথা বললাম, সঙ্গম, শালুব, তুলুব আর আরবিডু, এই 4টে বংশের ভেতর সঙ্গম বংশের যে রাজারা তারা শিব ধর্ম পালন করতেন বা শিব ভগবানের পূজারী ছিলেন। আর বাকি যে 3টে বংশ অর্থাৎ শালুব, তুলুব আর আরবিডু, এই 3টে বংশের রাজারা বিষ্ণু ভগবানের পূজারী ছিলেন, মানে তারা বৈষ্ণব ধর্ম পালন করতেন। এবার তাহলে সঙ্গম বংশ সম্পর্কে ডিটেলস আসি। এর প্রথম রাজা হরিহর, এরপরে আরো কয়েকজন রাজা আসে, তাদের নামগুলো প্রথমে একটু বলি। প্রথম হরিহর, তারপর বুক্কা, হরিহর, বুক্কা, তারপর দেবরায় প্রথম, দেবরায় দ্বিতীয়, দেবরায় প্রথম, দেবরায় দ্বিতীয়, হরিহর, বুক্কা, দেবরায়, আর শেষ রাজা ছিল বিরূপক্ষ। এরাই হলো গুরুত্বপূর্ণ রাজা। সঙ্গম বংশে অনেক রাজাই আসেন, কিন্তু এই রাজারা ছিলেন গুরুত্বপূর্ণ। হরিহর, বুক্কা, তারপর দেবরায় দুজন, দেবরায় প্রথম, দেবরায় দ্বিতীয়, আর শেষ রাজা হলো বিরূপক্ষ। তো হরিহর বা হরিহর প্রথম, তিনি এই সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা। তার বেদের প্রতি খুবই ভক্তি ছিল, কারণ তার গুরু ছিল সায়ান। হরিহর প্রথমের গুরু সায়ান। সায়ান বেদের উপর টিকা লিখতেন, মানে বেদে যে সমস্ত বিষয় লেখা রয়েছে তার ভালো মন্দ বিচার করে তিনি আলাদা করে এক জায়গায় লিখতেন, সেটাকেই বলা হয় বেদের উপর টিকা লেখা। তো হরিহরের গুরু সায়ান। হরিহরের পর এই সাম্রাজ্যের সিংহাসনে বসেন বুক্কা বা বুক্কা প্রথম। বুক্কা প্রথমেরও গুরু ছিল সায়ান এবং তারও বেদের প্রতি খুবই ভক্তি ছিল। আর বুক্কা প্রথমের বেদের প্রতি এতটাই ভক্তি ছিল যে তাকে বেদমার্গ প্রতিষ্ঠাপকও বলা হয়। বুক্কা প্রথমের উপাধি ছিল বেদমার্গ প্রতিষ্ঠাপক, মানে বেদে যে সমস্ত জিনিস বলা আছে সেগুলি তার সাম্রাজ্যে বাস্তবায়ন করতে চেয়েছিলেন। আর তার সময় গিয়ে বাহমনি সাম্রাজ্যের সাথে ঝামেলা শুরু হয়ে যায়। নিচের এই এরিয়াতে রয়েছে বিজয়নগর সাম্রাজ্য, আর উপরের এই এরিয়াতে হলো বাহমনি সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্য আলাদা হয় 1336-এ, কিছুদিন পরে 1347 সালে গিয়ে বাহমনি আলাদা হয়ে যায়। তো বিজয়নগর আর বাহুমনি একই সাথে প্যারালাল চলছিল। এই চলতে চলতে এই যে এখানে রাজা এসছে বুক্কা প্রথম, তখন এখানে একজন রাজা ছিল মোহাম্মদ প্রথম। এখানে বুক্কা প্রথম, এখানে মোহাম্মদ প্রথম। এই দুজনের ভেতরে ঝামেলা তৈরি হয়ে যায়। কি নিয়ে? এই মাঝখানে এই জায়গাটা নিয়ে। এই জায়গাটাকে বলা হয় রায়চুর দোয়াব। এই জায়গাটাকে বলা হয় রায়চুর দোয়াব। এখানে দুটো নদী আছে, এখান থেকে এসেছে কৃষ্ণা নদী আর এখান থেকে এসেছে তুঙ্গভদ্রা নদী। কৃষ্ণা আর তুঙ্গভদ্রা এই দুটো নদীর মাঝখানের যে জায়গা, এই জায়গাটাকে বলা হতো রায়চুর দোয়াব। এবার এই জায়গাটা চাষের জন্য খুবই উপযোগী ছিল। ফলে এই এরিয়া কে নেবে বা এই এরিয়া কার দখলে থাকবে, এই নিয়ে বিজয়নগর আর বাহমনি সাম্রাজ্যের ভেতর ঝামেলা শুরু হয় এই বুক্কা প্রথমের সময়, এবং এই ঝামেলা আগামীতে প্রায় 200 বছর ধরে চলে। কিন্তু প্রথমবার বুক্কা প্রথম আর মোহাম্মদ প্রথমের ভেতরে যে যুদ্ধ হয় তাতে মোহাম্মদ প্রথম জিতে যায়। আর এই রায়চুর দোয়াবের কিছুটা জায়গা মোহাম্মদ প্রথম বাহমনি সাম্রাজ্যের দখলে নিয়ে নেয়। আর এই রায়চুর দোয়াবের ভেতরে একটা জায়গা ছিল মুতকাল কেল্লা, মুতকাল এরিয়া। এই জায়গায় ছিল মুতকাল এরিয়া। এই মুতকাল এরিয়াতেই ছিল মুতকাল কেল্লা। এই মুতকাল কেল্লা মোহাম্মদ প্রথম বাহমনি সাম্রাজ্যের ভেতরে নিয়ে নেয়। এবার ওই যে বললাম যে বুক্কা প্রথম আর মোহাম্মদ প্রথম এদের দুজনের ভেতরে যুদ্ধ হয়। এবার এই যুদ্ধ তো আর 2-3 দিনের যুদ্ধ না, প্রায় 5 বছর ধরে এই যুদ্ধ চলে। 1362 খ্রিস্টাব্দে বুক্কা প্রথম আর মোহাম্মদ প্রথমের ভেতর যুদ্ধ চালু হয়। 1362 থেকে 1367 এই প্রায় 5 বছর ধরে এই যুদ্ধ চলে। আর এই যুদ্ধের শেষে দেখা যায় যে মোহাম্মদ প্রথম ওই যুদ্ধ জিতে যায় এবং এই এরিয়াতে ছিল মুতকাল কেল্লা। মুতকাল কেল্লা বা মুতকাল ফোর্ট্রেস মোহাম্মদ প্রথম তার আন্ডারে নিয়ে নেয়। এরপরে আরো 1-2 জন রাজা আসে। তারপরে রাজা আসেন দেবরায় প্রথম। দেবরায় প্রথমের সময়ও এই বিজয়নগর আর বাহমনি সাম্রাজ্যের ভেতর আবারও ঝামেলা হয়। এখানে ছিল দেবরায় প্রথম আর এইখানে ছিল ফিরোজ শাহ বাহমন। এখানে দেবরায় প্রথম আর এখানে ফিরোজ শাহ বাহমন, এদের দুজনের ভেতরে আবারও ঝামেলা তৈরি হয়। কি নিয়ে? এই একই রায়চুর দোয়াব নিয়ে। আর
এবারও এই বাহমনি সাম্রাজ্যের রাজা ফিরোজ শাহ বাহমন এই যুদ্ধে জিতে যায় এবং আবারও এই রায়চুর দোয়াবের বেশ কিছুটা অংশ নিজের আন্ডারে নিয়ে নেয়। তাহলে কি বললাম, দেবরায় প্রথম আর ফিরোজ শাহ বাহমান এদের দুজনের ভেতর যুদ্ধ হয়, যুদ্ধে ফিরোজ শাহ বাহমান জিতে যায় এবং এবং রায়চুর দোয়াবের বেশ কিছুটা জায়গা নিয়ে নেয়। আর ফিরোজ শাহ বাহমান দেবরায় প্রথমের উপর একটি কন্ডিশন রাখে যে এই যুদ্ধে ফিরোজ শাহ বাহমানের যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণও দিতে হবে। ফলে দেবরায় প্রথম বাধ্য হয়ে সেই ক্ষতিপূরণও দেয়। আর এর সাথে সাথে ফিরোজ শাহ বাহমান আরো একটি প্রস্তাব দেয়। ফিরোজ শাহ বাহমান দেবরায় প্রথমের কন্যার সাথে বিবাহের প্রস্তাব দেয়, কারণ ফিরোজ শাহ বাহমান জানতো যে এই এরিয়ার যে রাজা তার মেয়ের সাথে যদি আমার বিবাহ হয়ে যায় তাহলে এই এরিয়া থেকে আমার উপর আর আক্রমণের সম্ভাবনা থাকবে না। এই জন্যই ফিরোজ শাহ বাহমান দেবরায় প্রথমের যে কন্যা তাকে বিবাহ করে। আর এই বিবাহে দেবরায় প্রথম তার এরিয়া মানে বিজয়নগরের এরিয়া আর রায়চুর দোয়াব এর কাছাকাছি লাগানো একটি জায়গা ছিল বানকাপুর, এই বানকাপুর ফিরোজ শাহ বাহমানকে যৌতুক হিসাবে দিয়ে দেয়। আর এরপর ফিরোজ শাহ বাহমান দেবরায় প্রথমের উপর আরো একটা শর্ত রাখে যে এই বিজয়নগর সাম্রাজ্যের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীতে মুসলিম সৈন্য রাখতে হবে। বলা হয় যে এই যুদ্ধের আগে বিজয়নগর সাম্রাজ্যের এরিয়াতে মুসলিম সৈন্য ছিল না। ফিরোজ শাহ বাহমান যুদ্ধে জিতে এই বিজয়নগর সাম্রাজ্যের এরিয়াতে মুসলিম সৈন্য যোগ করিয়ে দেন। আর এই মুসলিম সৈন্যদের ভেতর সব থেকে যোগ্য সৈনিক ছিল তুর্কি থেকে আনা ধনুর্বিদরা। এরা ঘোড়ার পিঠে চড়তে চড়তেই তীর ধনুক দিয়ে একদম সঠিক নিশানা লাগাতে পারত। তাহলে দেবরায় প্রথম আর ফিরোজ শাহ বাহমানের যুদ্ধে অনেকগুলি ঘটনা ঘটে। আমি আরেকবার ওভারঅল বলি, দেবরায় প্রথম আর ফিরোজ শাহ বাহমান এদের দুজনের ভেতরে যুদ্ধ হয়, যুদ্ধে ফিরোজ শাহ বাহমান জিতে যায়। জিতে গিয়ে রায়চুর দোয়াবের বেশ কিছুটা অংশ নিয়ে নেয় আর একটা শর্ত রাখেন যে এই যুদ্ধে তার যে ক্ষতি হয়েছে দেবরায় প্রথম সেই ক্ষতিপূরণ দেবে এবং দেবরায় প্রথমের মেয়ের সাথে ফিরোজ শাহ বাহমানের বৈবাহিক সম্পর্ক তৈরি হবে। দেবরায় প্রথম তার সেই সমস্ত শর্ত মেনে নেয় এবং ফিরোজ শাহ বাহমানকে যৌতুক হিসাবে এখানের একটা এরিয়া বানকাপুর দিয়ে দেয়। ফিরোজ শাহ বাহমানের আরো একটা শর্ত ছিল যে বিজয়নগর সাম্রাজ্যের যে সৈন্যবাহিনী সেখানে মুসলিম সৈন্য রাখতে হবে। ফলে এই এরিয়াতে তখন মুসলিম সৈন্যও চলে আসে। এই মুসলিম সৈন্যদের ভেতর সব থেকে যোগ্য ছিল তুর্কি থেকে আনা ধনুর্বিদরা। এবার যুদ্ধের পাশাপাশি দেবরায় প্রথম আরো একটি কাজ করেন। এই সময় তার এইখানে নদী ছিল তুঙ্গভদ্রা নদী আর আরো একটা নদী ছিল হরিদ্রা নদী। দুটো নদী, তুঙ্গভদ্রা নদী আর হরিদ্রা নদী, এই দুটো নদীর ওপর বাঁধ নির্মাণ করিয়েছিলেন দেবরায় প্রথম এবং সেই বাঁধ থেকে প্রচুর পরিমাণে খাল নির্মাণ করিয়েছিলেন। আর দেবরায় প্রথমের সময় ইটালি থেকে একজন পর্যটক এসেছিলেন নিকোলো কোন্টি। ইটালি থেকে একজন পর্যটক এসেছিলেন নিকোলো কোন্টি 1420 খ্রিস্টাব্দে। তিনি তার পুস্তকে এই বিজয়নগরের রাজধানী হাম্পি সম্পর্কে অনেক বিষয় লিখেছিলেন। দেবরায় প্রথমের পরেও বেশ কয়েকজন রাজা সিংহাসনে আসেন এবং তারপর সিংহাসনে আসেন দেবরায় দ্বিতীয়। দেবরায় দ্বিতীয়কে এই সঙ্গম বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয়। হাতি শিকার করার তার খুব শখ ছিল, এই জন্যই তার উপাধি ছিল গজবেটকা। দেবরায় দ্বিতীয়র উপাধি গজবেটকা। হাম্পিতে তিনি একটি মন্দির নির্মাণ করেছিলেন, হাজারা রাম মন্দির। কি বললাম? হাজারা রাম মন্দির। এই মন্দিরের দেওয়ালগুলিতে ভগবান শ্রী রাম এবং রামায়ণ নিয়ে 1000-এরও বেশি কথা লেখা রয়েছে। আর এর সাথে সাথে তার আগের রাজা অর্থাৎ দেবরায় প্রথমের সম্পর্কেও বিভিন্ন বিষয় এই মন্দিরের দেওয়ালে লেখা দেখা যায়। দেবরায় দ্বিতীয় সমস্ত ধর্মের উপরই সহিষ্ণু ছিলেন। তিনি তার সিংহাসনের পাশে কুরআন রাখতেন। তার সাম্রাজ্য বিস্তারের একটি ঘটনা হলো, এর আগে দেখেছিলাম যে বুক্কা প্রথমের সময় মোহাম্মদ প্রথম এখান থেকে মুতকাল কেল্লা নিয়ে নিয়েছিল। দেবরায় দ্বিতীয় বাহমনি সাম্রাজ্যের সাথে লড়াই করে সেই মুতকাল কেল্লাকে আবার নিজের সাম্রাজ্যের ভিতরে নিয়ে আসে। এছাড়াও তার শাসনকালে নৌবাহিনী খুবই শক্তিশালী ছিল, ফলে তিনি শ্রীলঙ্কার উপর আক্রমণ করেছিলেন। দেবরায় দ্বিতীয় এখান থেকে শ্রীলঙ্কার উপর আক্রমণ করেছিলেন। এর পাশাপাশি তিনি অন্যান্য দেশেও আক্রমণ করেছিলেন, যেমন মায়ানমার, ওদিকে মালয়েশিয়া ইত্যাদি। দেবরায় দ্বিতীয় সময় দুইজন বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন, আব্দুল রাজ্জাক আর নুনিজ। কি বললাম? আব্দুল রাজ্জাক আর নুনিজ। ইরাক থেকে এসেছিলেন আব্দুল রাজ্জাক আর পর্তুগাল থেকে এসেছিলেন নুনিজ। আব্দুল রাজ্জাকের লেখা একটা বিখ্যাত পুস্তক রয়েছে মাতলায়ে সাহেন। এই মাতলায়ে সাহেন আব্দুল রাজ্জাক সঙ্গম বংশ সম্পর্কে লিখেছিলেন।
এখান থেকেই জানা যায় যে সমস্ত দেশ মিলিয়ে মানে শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া এই সমস্ত দেশ মিলিয়ে প্রায় 300-রও বেশি নৌবন্দর বিজয়নগর সাম্রাজ্যের দখলে ছিল। আর এই মাতলাই সাইন থেকে আরো একটা বিষয় জানা যায় যে এই বিজয়নগর সাম্রাজ্যের সময় যে পুলিশরা ছিল সেই পুলিশরা এখানের পতিতালয় থেকে কর তুলতেন। মানে এক কথায় বিজয়নগর সাম্রাজ্যে এই পতিতালয়ের কাজকে মান্যতা দেওয়া হয়েছিল। আর একজন ওই যে বললাম পর্যটক এসেছিল নুনিজ, নুনিজ এসেছিল পর্তুগাল থেকে। তার লেখা পুস্তক হলো কোল্লাম বা কুইলিন। কি বললাম? কোল্লাম বা কুইলিন। তার এই পুস্তক থেকে জানা যায় যে বিজয়নগরের নৌসেনা এতটাই শক্তিশালী যে শ্রীলঙ্কার উপর আক্রমণ হয়েছিল, মায়ানমার বা পেগুর উপর আক্রমণ হয়েছিল, এর এই পাশে মালয়েশিয়ার উপর আক্রমণ হয়েছিল, এবং এই সমস্ত জায়গা থেকে বিজয়নগর সাম্রাজ্যের রাজারা কর তুলতেন। দেবরায় দ্বিতীয়র পরে একজন রাজা আসেন মালিকার্জুন। তবে মালিকার্জুন খুব একটা যোগ্য শাসক ছিল না, তাকে প্রৌঢ় দেবরায় বা বৃদ্ধ দেবরায়ও বলা হয়। তারপরে একজন রাজা আসেন বিরূপক্ষ। বিরূপক্ষের সেনাপতি ছিল সালুব নরসিংহ দেবরায়। কি বললাম? সালুব নরসিংহ দেবরায়। বিরূপক্ষের সেনাপতি সালুব নরসিংহ দেবরায়। এই সালুব নরসিংহ বিরূপক্ষকে হত্যা করে দেয় এবং এই সঙ্গম বংশের জায়গায় নতুন একটা রাজবংশের প্রতিষ্ঠা করে সালুব বংশ। আর এই ঘটনাটাই ছিল বিজয়নগর সাম্রাজ্যের এরিয়াতে প্রথম বলাহারের ঘটনা। বলাহারের ঘটনা বলতে বোঝায় যে সিংহাসনের জন্য রাজাকে হত্যা করে দেয়া। সালুব নরসিংহর আগে সঙ্গম বংশে যে সমস্ত রাজারা এসেছিলেন তারা প্রত্যেকেই তাদের ছেলে বা ভাগনা বা ভাইপোকে সিংহাসনে বসিয়েছিলেন, কিন্তু সালুব নরসিংহ বিরূপক্ষকে হত্যা করে দেয় এবং এই সিংহাসনে বসে। ফলে এটাই হলো প্রথম বলাহারের ঘটনা। এখন এই সালুব বংশে তেমন খুব একটা ইম্পর্টেন্ট রাজা কেউ আসেনি। দুজনের নাম উঠে আসে, এক হচ্ছে প্রতিষ্ঠাতা আর শেষ রাজা। প্রতিষ্ঠাতা হলো সালুব নরসিংহ দেবরায় আর শেষ রাজা ছিল ইম্মাডি নরসিংহ। ইম্মাডি নরসিংহর একজন সেনাপতি ছিল তুলুব নরস নায়ক। কি বললাম? তুলুব নরস নায়ক। তুলুব নরস নায়ক বা তুলুব নায়ক। তুলুব নায়ক ইম্মাডি নরসিংহকে আবার হত্যা করে দেয় এবং সেখানে আবার একটা নতুন সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে তুলুব বংশ। আর এই ঘটনাটা ছিল বিজয়নগর সাম্রাজ্যের দ্বিতীয় বলাহারের ঘটনা। এবার তাহলে এই বিজয়নগর সাম্রাজ্যে ক্ষমতায় আসে তুলুব বংশ। তুলুব বংশের প্রতিষ্ঠাতা তুলুব নায়ক বা তুলুব নরস নায়ক। এটা শুরু হয় 1491 খ্রিস্টাব্দ থেকে। তুলুব নায়কের পরে সিংহাসনে বসেন বীর নরসিংহ। তুলুব নায়কের পরে বীর নরসিংহ। এই বীর নরসিংহর যে সময়, সেই সময় এই এরিয়াতে চলে আসে পর্তুগিজ গভর্নর। পর্তুগিজ একজন গভর্নর ছিলেন আলমোডা। আলমোডার সাথে এই বীর নরসিংহের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এবং সম্পর্ক এতটাই ভালো হয় যে তার সাম্রাজ্যকে শক্তপোক্ত করার জন্য বীর নরসিংহ পর্তুগাল থেকে ঘোড়া আনাতেন। তাহলে কি বললাম? বীর নরসিংহর সাথে পর্তুগিজ গভর্নর আলমোডার খুব ভালো সম্পর্ক ছিল, সেখান থেকে ঘোড়া কিনতেন। এরপরে একজন রাজা আসেন কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়কেই এই তুলুব বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয়। আর এখানে যে 4টে বংশ আসে, সেই 4টে বংশের ভেতর তুলুব বংশ হলো সর্বশ্রেষ্ঠ বংশ। আর তুলুব বংশের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাজা হলেন কৃষ্ণদেব রায়। এই কৃষ্ণদেব রায় বাবরের সমকালীন ছিলেন। মানে এইখানে যখন কৃষ্ণদেব রায়ের শাসন চলছে, এই এরিয়াতে তখন বাবরের আগমন হচ্ছে। ফলে বাবরের সমকালীন বলা যায় কৃষ্ণদেব রায়কে। বাবর যখন 1526 সালে ইব্রাহিম লোদিকে এখানে হারিয়ে এখানে থেকে যাওয়ার কথা ভাবে, তখন তার বিভিন্ন সেনাপতিকে ভারতের বিভিন্ন এরিয়াতে পাঠিয়েছিলেন ভারতের অবস্থা ঠিকঠাক করে জানার জন্য। আর তাদের কাছ থেকেই ভারতের বিভিন্ন জায়গার এরিয়া সম্পর্কে জানতে পারে এবং সেই হিসাবে নিচে এখানে বিজয়নগর সাম্রাজ্যের ভেতর কৃষ্ণদেব রায় সম্পর্কেও জানতে পারেন। এখন বাবর নিজের আত্মকথা লিখতেন, যাকে বলা হয় তুজুকে বাবরি। এই তুজুকে বাবরিতে বাবর লিখেছিলেন যে আমি যখন ভারত আক্রমণ করি তখন দক্ষিণ ভারতে সবচেয়ে শ্রেষ্ঠ রাজা ছিল কৃষ্ণদেব রায়। এখন এই কৃষ্ণদেব রায় অন্ধ্রপ্রদেশের মোটামুটি পুরো এরিয়ায় নিজের দখলে নিয়ে নিয়েছিল। ফলে তাকে অন্ধ্রভোজ বা অভিনব ভোজও বলা হয়। কৃষ্ণদেব রায়ের উপাধি বা আরেক নাম ছিল অন্ধ্রভোজ বা অভিনব ভোজ। এবার কৃষ্ণদেব রায় সম্পর্কে এরপরে আরো আছে, তো এটা মুছে আমরা আবার লিখছি। চাইলে তোমরা এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তারপর আবার আসছি। এবার এখানে আবার কৃষ্ণদেব রায় থেকে বিজয়নগর সাম্রাজ্যের যে বাকি নোটটুকু আছে সেটুকু লিখেছি। তো কৃষ্ণদেব রায় সম্পর্কে কি বললাম? তিনি বাবরের সমকালীন ছিলেন আর তিনি উপাধি নিয়েছিলেন অন্ধ্রভোজ
বা অভিনব ভোজ। আর আরেকটা বিষয় কি, বাবর তার আত্মজীবনে তুজুকে বাবরিতে লিখেছিলেন যে তার সময় দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। এবার তারপরে বলি, কৃষ্ণদেব রায়ের আগে যত রাজা ছিল প্রত্যেক রাজার সাথেই মাঝে মাঝে এই বাহমনি আর বিজয়নগর সাম্রাজ্যের ভেতর রায়চুর দোয়াব নিয়ে ঝামেলা হতো। তবে কৃষ্ণদেব রায়ের আগে যে বাহমনি সাম্রাজ্য ছিল, বাহমনি সাম্রাজ্য কৃষ্ণদেব রায়ের আগে এই পুরো এরিয়াটা 5 ভাগে ভাগ হয়ে যায়, মানে 5টা সাম্রাজ্যে ভাগ হয়ে যায়। বাহমনি সাম্রাজ্য 5টা সাম্রাজ্যে ভাগ হয়ে যায়, বিজাপুর, বিদর, বরার, আহমেদনগর আর গোলকুন্ডা। কি বললাম? বিজাপুর, বিদর, বরার, বিজাপুর, বিদর, বরার, আহমেদনগর আর গোলকুন্ডা। এর ভেতর বিজাপুরের এরিয়া ছিল এই জায়গাটায়, এই যে এইখানে ছিল বিজাপুরের এরিয়া, এই এরিয়াতে ছিল বিজাপুর। এখন কৃষ্ণদেব রায় মাঝখানের এই যে রায়চুর দোয়াব, এখানে যে 5টা সাম্রাজ্য রয়েছে তাদের সাথে লড়াই করে এই রায়চুর দোয়াব নিয়ে নেয়। আর এই যে বিজাপুর সাম্রাজ্য, এই বিজাপুর সাম্রাজ্যকেও নিজের আন্ডারে নিয়ে নেয়। ফলে বিজয়নগরের এরিয়া হয়ে যায় এই পুরোটা। কি বললাম? কৃষ্ণদেব রায় এখানে রায়চুর দোয়াব নিয়ে নেয়, তার সাথে সাথে এই যে বিজাপুর ছিল বিজাপুরকেও নিজের দখলে নিয়ে নেয়। এটাই ছিল তার প্রধান সাম্রাজ্য বিস্তার। এছাড়া কৃষ্ণদেব রায়ের তেলেগু ভাষার প্রতি খুবই ভক্তি বা ঝোঁক ছিল, ওই জন্যই তিনি তার দরবারে তেলেগু ভাষার 8 জন বিদ্বানকে রেখেছিলেন। তেলেগু ভাষার এই 8 জন বিদ্বানকে বলা হতো অষ্টদিগ্গজ। কৃষ্ণদেব রায়ের দরবারে ছিল অষ্টদিগ্গজ। এই 8 জনের ভেতর 2 জন খুবই বিখ্যাত, আলসি পেডান্না আর তেনালিরাম। আলসি পেডান্না আর তেনালিরাম। আলসি পেডান্নাকে এই তেলেগু ভাষার পিতামহ বলা হয়। তার লেখা 2টো বিখ্যাত পুস্তক রয়েছে, হরিকথা আর মনুচরিত বা মনুচরিত্র। হরিকথা আর মনুচরিত্র। আরেকজন বিদ্বান ছিলেন তেনালিরাম বা তেনালি রামকৃষ্ণ, তার লেখা হলো পাণ্ডুরাং মাহাত্ম্য। এই সময় এই এরিয়ার মানুষজনের মন থেকে অন্ধবিশ্বাস দূর করার জন্য তিনি লিখেছিলেন এই পাণ্ডুরাং মাহাত্ম্য। এর পাশাপাশি কৃষ্ণদেব রায় নিজেও 2টো পুস্তক বা নাটক লিখেছিলেন, আমুক্ত মাল্যদ আর জামবতী কল্যাণম। তেলেগু ভাষায় লিখেছিলেন আমুক্ত মাল্যদ আর সংস্কৃত ভাষায় লিখেছিলেন জামবতী কল্যাণম। এর পরে যখন আমরা ভক্তি আন্দোলন পড়ব তখন সেখানে দেখব দক্ষিণ ভারতে মূলত 2টি সম্প্রদায়ের উত্থান হয়, আলওয়ার সম্প্রদায় আর নয়নার সম্প্রদায়। এই আলওয়ার সম্প্রদায়েরই একজন নারী ছিল অন্ডাল। বলা হয় যে শ্রীকৃষ্ণ এবং অন্ডালের প্রেম কাহিনী নিয়ে কৃষ্ণদেব রায় এই আমুক্ত মাল্যদ নাটকটি তৈরি করেছিলেন। এছাড়া আমুক্ত মাল্যদ থেকে এই বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে সব থেকে বেশি তথ্য পাওয়া যায়। আর এর পাশাপাশি হাম্পি বা নাঙ্গালপুরে তিনি 2টি মন্দির নির্মাণ করেছিলেন, ভিট্টাল স্বামী মন্দির আর হাজারা মন্দির। হাম্পি বা নাঙ্গালপুর, এই যে এখানে রয়েছে হাম্পি, হাম্পি বা নাঙ্গালপুরে 2টো মন্দির নির্মাণ করেছিলেন, ভিট্টাল স্বামী মন্দির আর হাজারা মন্দির। এই ভিট্টাল স্বামী মন্দিরের ছবি বর্তমান 50 টাকার নোটে দেখা যায়। বর্তমানে যেরকম ভারতকে বিভিন্ন রাজ্যে ভাগ করা, সেই রকমই কৃষ্ণদেব রায় এই বিজয়নগর সাম্রাজ্যকে আলাদা আলাদা রাজ্য বা প্রান্তে ভাগ করেছিলেন। আর সেই সমস্ত রাজ্য বা প্রান্তের যে প্রধান, তার জন্য একটি নতুন পদ তৈরি করেছিলেন, মহামণ্ডলেশ্বর। বর্তমানে যেরকম রাজ্যের প্রধানকে বলা হয় মুখ্যমন্ত্রী, সেই রকম বিজয়নগর সাম্রাজ্যের যে সমস্ত প্রান্ত বা রাজ্য ছিল তার প্রধানদের বলা হতো মহামণ্ডলেশ্বর। তো এই মহামণ্ডলেশ্বর পদ এটি তৈরি করেছিলেন কৃষ্ণদেব রায়, এবং এইভাবে তার সাম্রাজ্য চলতে থাকে। চলতে চলতে 1529 খ্রিস্টাব্দে গিয়ে তিনি মারা যান। এরপর এই তুলুক বংশের সিংহাসনে বসেন অচ্যুত দেব রায় বা অচ্যুত দেব রায়। তিনি খুব একটা যোগ্য শাসক ছিলেন না, ফলে তার সাম্রাজ্যের দায়িত্ব তার বিভিন্ন মণ্ডলেশ্বরদের ভেতর একজনকে দিয়ে দেন। মানে অচ্যুত দেব রায়ের জায়গায় অন্য একজন মণ্ডলেশ্বর বসে পুরো বিজয়নগর সাম্রাজ্য শাসন করতেন। আর তখন থেকেই এই বিজয়নগর সাম্রাজ্যের পতন শুরু হয়। অচ্যুত দেব রায়ের পরে রাজা হয় সদাশিব রায়। সদাশিব রায়ের একজন সেনাপতি ছিল রাম রায় বা রাম রাজা। তাহলে কি বললাম? বিজয়নগর সাম্রাজ্যে রাজা রয়েছে সদাশিব রায় আর তার সেনাপতি রাম রায় বা রাম রাজা। আর সেই সময় এই বাহমনি সাম্রাজ্যে, ওই যে বলেছিলাম যে 5টা জায়গায় ভাগ হয়ে গেছে, 5টা জায়গা কি কি? বিজাপুর, বিদর, বরার, আহমেদনগর আর গোলকুন্ডা। এর ভেতর বিজাপুর নিয়ে নিয়েছিল কৃষ্ণদেব রায়, কিন্তু কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পর এই বিজয়নগর আবার নিজে স্বাধীন হয়ে যায়। ফলে এইখানে এই 5টা রাজ্য থেকেই যায়। এখানে হলো বিজাপুর, এখানে আহমেদনগর, গোলকুন্ডা, বিদর আর বরার। কি বললাম? বিজাপুর, আহমেদনগর, গোলকুন্ডা, বিদর আর বরার। এখন সদাশিব রায়ের সেনাপতি রাম রায় এই 5টা সাম্রাজ্যের ভেতর লড়াই বাঁধানোর জন্য এখানে একটা পরিকল্পনা করেন। কি পরিকল্পনা করেন? রাম রায় বিজাপুরের রাজার কাছে যান। বিজাপুরের রাজার কাছে গিয়ে বলেন যে
বাকি এই যে চারটে সাম্রাজ্য আছে, এই চারটে সাম্রাজ্য আপনার উপর আক্রমণ করতে চায়। তবে সমস্যা নেই, পিছন থেকে রক্ষা করার জন্য আমার বিজয়নগর সাম্রাজ্য আপনার সাথে রয়েছে। এটা বিজাপুরের রাজার কাছে গিয়ে বলে। আবার এরপর গোলকুন্ডা রাজার কাছে যায়। গোলকুন্ডা রাজার কাছে গিয়ে ওই একই কথা বলে যে বাকি এই যে চারটে সাম্রাজ্য সেগুলি আপনার উপর আক্রমণ করতে চায়, তবে চিন্তা নেই, তারা আক্রমণ করলেও পিছন থেকে আমার সাম্রাজ্য অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্য আপনার সাথে রয়েছে। আবার ঠিক একইভাবে বিদরের রাজার কাছে গিয়ে ওই একই কথা বলে, বরারের রাজার কাছে গিয়েও একই কথা বলে, আর আহমেদনগরের কাছে গিয়েও ওই একই কথা বলে। মানে পাঁচটা সাম্রাজ্যের কাছে গিয়েই একই রকমের কথা সবাইকে বলে আসে। ফলে এই সাম্রাজ্যের রাজারা নিজেদের ভেতর যুদ্ধের পরিকল্পনা করতে থাকে। কিন্তু সেই সময় এই যে বরার, এই বরারের রাজা একটু চালাকি করে বাকি যে সাম্রাজ্যের রাজারা আছে তাদের কাছে গিয়ে এই সংবাদের একটু খোঁজ খবর নেন। খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে রামরায় প্রত্যেক সাম্রাজ্যেই এই একই কথা বলেছে আমাদের নিজেদের ভেতর ঝামেলা তৈরি করার জন্য। ফলে এই পাঁচটা সাম্রাজ্য মিলে বিজয়নগরের উপর আক্রমণ করে এবং একটা যুদ্ধ হয়, তালিকোটার যুদ্ধ। 1565 সালে 1565 সালে একটা যুদ্ধ হয়, তালিকোটার যুদ্ধ। সদাশিব রায় ডাইরেক্ট এই যুদ্ধে আসেনি, যুদ্ধে রামরায়কেই পাঠিয়ে দেয়। তাহলে এই তালিকোটার যুদ্ধে একদিকে ছিল রামরায় বা রামরাজা, আর অন্যদিকে ছিল এই পাঁচটা সাম্রাজ্য। এই পাঁচটা সাম্রাজ্যের রাজারা মিলে রামরায়কে হত্যা করে দেয়। রামরায় যখন এই যুদ্ধ লড়ে তখন তার বয়স মোটামুটি 95-96 বছর। আর এই যুদ্ধে এই রাজারা রামরায়ের শিরচ্ছেদ করে দেয়, মানে তার ধর থেকে মাথা আলাদা করে দেয় তলোয়ার দিয়ে। তো রামরায়ের সাথে ওই পাঁচটা সাম্রাজ্যের যুদ্ধ, এই যুদ্ধের নাম হলো তালিকোটার যুদ্ধ বা রাক্ষসী তরঙ্গিনীর যুদ্ধ বা বান্নিহাটের যুদ্ধ। এটা ঘটে 1565 খ্রিস্টাব্দে। এবার এই যুদ্ধে রামরায় মারা যাওয়ার পর সদাশিব রায়ের নতুন সেনাপতি হয় তিরুমল। তিরুমল ছিল রামরায়ের ভাই। আর রামরায়ের সাথে ওই পাঁচটা সাম্রাজ্যের যুদ্ধে যেহেতু সদাশিব রায় কোনো সাহায্য করেনি, ওই জন্য তিরুমলের সদাশিব রায়ের উপর একটা রাগ ছিল, আর সেই রাগের প্রকাশ করেই তিরুমল সদাশিব রায়কে হত্যা করে দেয়। আর এই তুলুপ বংশের জায়গায় নতুন একটা বংশ প্রতিষ্ঠা করে, আরবিডু বংশ। তাহলে সদাশিব রায়কে সরিয়ে দিয়ে মানে হত্যা করে দিয়ে নতুন রাজবংশ প্রতিষ্ঠা করে আরবিডু বংশ। এই আরবিডু বংশের প্রতিষ্ঠাতা তিরুমল। তবে এই আরবিডু বংশেও তেমন কোনো যোগ্য রাজা আসেনি, ফলে এই সাম্রাজ্য আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং আলটিমেটলি শেষ হয়ে যায়। এই আরবিডু বংশের একজন রাজা ছিল ভেঙ্কট রায় তৃতীয়। কি বললাম? ভেঙ্কট রায় তৃতীয়। আরবিডু বংশের রাজা ভেঙ্কট রায় তৃতীয়। তার সময়কালে 1639 খ্রিস্টাব্দে, সময়কাল 1639 খ্রিস্টাব্দে ব্রিটিশ বা ইংরেজরা তার কাছে এসেছিল এই মাদ্রাস বা চেন্নাইতে একটা কেল্লা তৈরি করার জন্য, সেন্ট জর্জ কেল্লা বা সেন্ট জর্জ ফোর্ট। কি বললাম? 1639 খ্রিস্টাব্দে ইংরেজরা ভেঙ্কট রায় তৃতীয়র কাছে এসেছিলেন মাদ্রাসে একটা কেল্লা, সেন্ট জর্জ কেল্লা তৈরি করার অনুমতি নিতে। আর এর পরে রাজা হন রাঙ্গা তৃতীয়। রাঙ্গা তৃতীয়র সময় এই এরিয়ার উপরে আক্রমণ হয় শিবাজির, এবং শিবাজি এই বিজয়নগর সাম্রাজ্যকে নিজের দখলে নিয়ে নেয়। ফলে এই বিজয়নগর সাম্রাজ্য মারাঠা সাম্রাজ্যের আন্ডারে চলে আসে। আর এই ঘটনাটা ঘটে 1646 খ্রিস্টাব্দে। শিবাজি 1646 খ্রিস্টাব্দে এই বিজয়নগর সাম্রাজ্যকে মারাঠার আন্ডারে নিয়ে নেয়। আর আলটিমেটলি ঔরঙ্গজেব এসে এই মারাঠা সাম্রাজ্যের এরিয়াকে মোগল সাম্রাজ্যের আন্ডারে নিয়ে নেয়। ফলে এই বিজয়নগর সাম্রাজ্য 1646 সালেই শেষ হয়ে যায়। তো বিজয়নগর সাম্রাজ্যের এই চারটে বংশ সম্পর্কে ওভারঅল বিষয় আশা করি বোঝা গেছে। এবার এই বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে কিছু বিষয় আছে, সেইগুলো একটু ওভারঅল বলি। এই বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে সব থেকে বেশি তথ্য পাওয়া যায় আমুক্তমাল্যদ আর মাতলায়ে সাহেন এই দুটো গ্রন্থ থেকে। কি বললাম? আমুক্তমাল্যদ আর মাতলায়ে সাহেন থেকে এই বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে সব থেকে বেশি তথ্য পাওয়া যায়। আমুক্তমাল্যদ লিখেছিলেন কৃষ্ণদেব রায়, আর মাতলায়ে সাহেন লেখা আব্দুল রাজ্জাকের। আমুক্তমাল্যদ থেকে জানা যায় যে এই সময় রাজ্যাভিষেকের জন্য পাট্টাভিষেক যোগ্য হতো। আর এই সময় সাম্রাজ্যকে বিভিন্ন ভাগে ভাগ করা হতো। এখন যেরকম পুরো দেশকে রাজ্য, জেলা, ব্লক, পঞ্চায়েত বা পৌরসভা এইভাবে পরপর লেভেলে ভাগ করা হয়, ঠিক সেই রকম ভাবেই বিজয়নগর সাম্রাজ্যের এরিয়াকে কিছু ধাপে ভাগ করা হতো। যেমন সাম্রাজ্যকে ভাগ করা হতো কিছু প্রান্ত বা রাজ্যে। এই প্রান্ত বা রাজ্যের যে প্রধান তাকে বলা হতো প্রান্তপতি বা মহামন্ডলেশ্বর। প্রত্যেকটা প্রান্তকে আবার কিছু জেলায় ভাগ করা হতো। প্রত্যেকটা জেলার ওই প্রধানদের বলা হতো কোট্টাম। প্রত্যেকটা জেলা আবার বেশ কিছু গ্রাম নিয়ে তৈরি হতো।
গ্রামের যে প্রধান তাকে বলা হতো গ্রামিক। তবে এখানে গ্রামের পরিবর্তে আরেকটি শব্দ ব্যবহার করা হতো পুর, মানে বেশ কিছু গ্রাম বা পুর নিয়ে তৈরি হতো জেলা। এই গ্রামের ভেতরে অনেকগুলি ফ্যামিলি থাকতো, তার ভেতর কিছু কিছু ফ্যামিলি নিয়ে একটা গ্রুপ বানানো হতো। কিছু ফ্যামিলির একটা গ্রুপ, সেই গ্রুপের যে প্রধান তাকে বলা হতো আয়াগার। কিছু ফ্যামিলি নিয়ে একটা গ্রুপ, সেই গ্রুপের প্রধানকে বলা হতো আয়াগার, মানে কিছু ফ্যামিলির একজন প্রধানকে বলা হতো আয়াগার। আর এই সময় বেশিরভাগ কর্মচারীদেরই তাদের বেতনের পরিবর্তে জমি দেওয়া হতো। বেতনের পরিবর্তে জমি দেওয়ার এই ব্যবস্থা বা সিস্টেমটাকে বলা হতো নায়াঙ্কার ব্যবস্থা বা নায়াঙ্কার সিস্টেম, যেটাকে ইক্তা প্রথা বা সামন্ত প্রথা বা পরবর্তীকালের মনসবদারি প্রথার সাথেও তুলনা করা যায়। কর্মচারীদের ভেতর সৈনিকদের যে সমস্ত জমি দেওয়া হতো সেই জমিকে বলা হতো অমর ভূমি, আর যে সৈনিককে ভূমি দেওয়া হতো সেই সৈনিককে বলা হতো অমর নায়ক। সৈনিককে দেওয়া জমি অমর ভূমি, আর ওই সৈনিককে বলা হতো অমর নায়ক। বিজয়নগর সাম্রাজ্যের সময় সেনাদের অনেক প্রধান থাকতেন। সেনাদের প্রধানকে বলা হতো পলিগার বা নায়ক। সেনাদের প্রধানকে বলা হতো পলিগার বা নায়ক বা নায়ক। সৈনিকদের দান করা জমির পাশাপাশি মন্দিরের জন্য দান করা ভূমিরও একটা আলাদা নাম ছিল। মন্দিরের জন্য যে ভূমি দান করা হতো তাকে বলা হতো দেবভূমি। আর এই সময় সাম্রাজ্যে সব থেকে বেশি আয় হতো কৃষি থেকে। এখন কৃষি থেকে কেমন আয় হবে সেই হিসাবে চার ধরনের জমি ভাগ করা হতো: সিঞ্চিত জমি, বাগানে বা বাগাতি ভূমি, ঊষর ভূমি আর জংলি ভূমি। কি বললাম? সিঞ্চিত জমি, বাগানে বা বাগাতি জমি, ঊষর জমি বা ঊষর ভূমি আর জংলি ভূমি। যে জমিতে সারা বছর ধরে চাষ হতো এবং প্রচুর পরিমাণে চাষ হতো সেই সমস্ত জমিকে বলা হতো সিঞ্চিত জমি, এবং এখানে ট্যাক্সের পরিমাণও সব থেকে বেশি থাকতো। এরপরে কিছু জমি ছিল যেখানে মাঝে মাঝে চাষ হতো, মোটামুটি ভালো চাষ এবং মাঝে মাঝে চাষ হতো, সেই সমস্ত জমিকে বলা হতো বাগানে বা বাগাতি ভূমি। নর্মালি বাগান তৈরির জন্য যে সমস্ত ভূমি ব্যবহার হতো সেই ভূমিগুলোকেই বলা হতো বাগানে বা বাগাতি ভূমি। এছাড়া ছিল ঊষর ভূমি। ঊষর ভূমিতে চাষের পরিমাণ খুব কম, মাঝে মাঝে যখন চাষ হতো বা খুব কম চাষ হতো সেই সমস্ত জমিতে বলা হতো, সেই সমস্ত জমিকে বলা হতো ঊষর ভূমি, আর সেখানে ট্যাক্সের পরিমাণও খুব কম ছিল। আর জংলি ভূমিতে চাষ হতো না, ফলে ওই সমস্ত জায়গা থেকে ট্যাক্স বা করও দিতে হতো না। কৃষি থেকে যে সমস্ত কর আসতো সেই কর তোলার দায়িত্বে একজন অফিসার থাকতেন যাকে বলা হতো আতবান বা আতবন। আর এই সময় দাস প্রথার প্রচলন ছিল। দাস কেনা বেচার জন্য আলাদা একটা বাজার ছিল যাকে বলা হতো বেশবাগ। দাস কেনা বেচা করার জন্য বাজার ছিল বেশবাগ। তবে এই সময় বাইরের দেশ থেকে অনেক জিনিসপত্র আমদানি হতো। সব থেকে বেশি আমদানি হতো ঘোড়া। পর্তুগাল, আরব এই সমস্ত এরিয়া থেকে ঘোড়ার আমদানি হতো। এই সময় এই এরিয়াতে একটা খেলা খুবই বিখ্যাত ছিল, সেটি হলো চেস বা দাবা। চেস বা দাবা খেলার খুবই প্রচলন ছিল এখানে। আর তিন রকমের মুদ্রা ছিল: বরাহ বা প্যাগোডা, বরাহ বা প্যাগোডা, তারা আর জিত্তাল। বরাহ বা প্যাগোডা, তারা আর জিত্তাল। বরাহ বা প্যাগোডা ছিল সোনার মুদ্রা, তারা ছিল রূপোর মুদ্রা, আর জিত্তাল ছিল তামার মুদ্রা। তো এই হলো বিজয়নগর সাম্রাজ্য নিয়ে ওভারঅল বিভিন্ন বিষয়। আশা করি এই পুরো ভিডিওটা বুঝতে পেরেছো। এবার এই বিজয়নগর সাম্রাজ্য থেকে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেগুলো এর পরের ক্লাসে গিয়ে আমরা যখন বাহমনি সাম্রাজ্য নিয়ে আলোচনা করব, বাহমনি সাম্রাজ্য কভার করার পর একসাথে এই বিজয়নগর আর বাহমনি সাম্রাজ্য থেকে যে সমস্ত প্রশ্ন এসছে সেগুলো একবারে ডিসকাস করে নেব। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে গিয়ে বাহমনি সাম্রাজ্য নিয়ে। আর চাইলে এরও একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।